হ্যাঁ, সবাই আমরা পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা ভেক্টরের লেকচার কত নাম্বার? ভেক্টর লেকচার 04। ঠিক আছে। গতদিন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছি যে কোনো বস্তুকে টানা সহজ নাকি ঠেলা সহজ। সব মিলে কি সিদ্ধান্ত আসলো? টানা সহজ আসলো, তাই না? বিজ্ঞান কি বললো? যে টানাটাই সহজ হয়। আচ্ছা, আজকে আমরা আর একটা টপিকস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের অনেক সময় এরকম প্রশ্ন আসে না যে 4 আর 3 যোগ করলে কখন 5 হয়? অঙ্ক যখন ভুল হয়, তাই না? 4 আর 3 যোগ করলে কখন 5 হয়? অঙ্ক যখন ভুল হয়। কিন্তু ফিজিক্স সেটারও সমাধান দিছে, না 4 আর 3 যোগ করলেও 5 হওয়ার সম্ভাবনা আছে। শুধু 5 না, 4 আর 3 যোগ করলে 6 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 থেকে 7 যে কোনো সংখ্যাই হতে পারে। আমরা সেটা প্রমাণ করবো আজকে। ওকে ওকে, তাহলে দেখো, তোমাদের আমি এমনিতে নর্মালি একটা কথা বলি, যেটা তোমরা এসএসসিতেও করছো কিন্তু বুঝে অথবা না বুঝে। সেটা কি? যে স্মরণ একটা টপিক ছিল। স্মরণটা কি? আমি এদেরকে একটু আলাদা করি। হ্যাঁ, যে আমরা যদি বলি দূরত্ব কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? দূরত্ব বলে। এইবার যখনই আসবো আমরা স্মরণে, তখন কি লাগবো? আমরা নির্দিষ্ট দিকে। এইবার দিকটা কি একদম ফিক্সড, যে কোনো একটা থাকবে। ওকে, দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে। দেখো, পার্থক্য কোথাও নাই, শুধু কোথায়? দিকে। তাহলে আমরা লিখতে পারি না স্মরণ সমান দূরত্ব প্লাস দিক। এখন তোমরা এসএসসিতে কি করছো? এই জিনিসগুলাই পড়ছো এইভাবে, পারিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার। আচ্ছা, হার না, এখানে হার হবে না। যে আমি বলি পারিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। আর স্মরণ যখন বলছো তখন কি বলছো? পারিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে বস্তুর নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে। এটা পড়ছো না? তো তোমরা বেশিরভাগ সময় কাটাইছো কোথায়? পারিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে, মানে এইগুলা পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে এরকম বারবার মুখস্থ করতে মূল জিনিস হারায় ফেলছো। মূল জিনিস কিন্তু এইটা, যে তুমি যদি বলো যে বস্তুর অবস্থানের পরিবর্তনকেই দূরত্ব বলে, কথা শেষ। আর বাকিগুলো কি জানো? ফিজিক্সের অলঙ্কার। তোমরা যেরকম বিভিন্ন অলঙ্কার পড়ো না নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাহলে পারিপার্শ্বের সাপেক্ষে কি? পারিপার্শ্বের সাপেক্ষে কি? পারিপার্শ্বটা আগে চিনতে হবে। পারিপার্শ্বটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ। এই যে আমি আসি, আমি যদি এদিকে আগাইতে থাকি, তাহলে আমি কি বোর্ড থেকে কি একটু আগে আসলাম না? দূরে চলে আসলাম না? আর এই ক্যামেরার দিকে আগে আসলাম, এই বোর্ড ক্যামেরা এগুলোই কি পারিপার্শ্ব? বা তোমাদের দিকে আগে আসলাম, বোর্ড থেকে দূরে চলে আসলাম, বা ওই বোর্ড ওই সুইচগুলো থেকে দূরে চলে আসলাম, ওই চেয়ার থেকে দূরে চলে আসলাম, এই টেবিলের কাছে আসলাম, মানে এই সব মিলে চারপাশের পরিবেশ মিলে কি পারিপার্শ্ব। এবার সাপেক্ষটা কি? সাপেক্ষে হচ্ছে তুলনায়, চারপাশের তুলনায়। আমি এই বোর্ডের তুলনায় দূরে আসছি, হ্যাঁ, তোমাদের তুলনায় কাছে আসছি। তাহলে পারিপার্শ্বের সাপেক্ষ হচ্ছে পরিবেশের তুলনায়। আসতে আমার কি কিছুটা সময় লাগছে না? এখান থেকে এখানে আসতে কিছুটা সময় লাগছে না? এজন্য তোমরা বলতে কি সময়ের সাথে। তাই তোমরা শুরু করতে কিভাবে? সময়ের সাথে। পারিপার্শ্বের সাপেক্ষে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে 4টা জিনিস অতিরিক্ত করে লাস্টে বলতেছ আসল কথা, তাই না? আসলে কি? বস্তুর অবস্থানের পরিবর্তনকেই দূরত্ব বলে। এই 4টার একটা মিস করলে পরে কী হবে? সংখ্যাটা ভুল হয়ে যাবে না? কাজেই অতিরিক্ত তথ্য বোঝার জন্য পড়বা, কিন্তু যখন তুমি প্রিপারেশন নেবা তখন অতিরিক্ত তথ্যগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা 4 আর 3 যোগ করে 5 বানাবো। ঠিক আছে, এখন আমরা স্মরণের দিক তাকাই। স্মরণ মিস্টার স্মরণ,
সরণটা হচ্ছে এর একটা কি থাকবে, নির্দিষ্ট দিক থাকবে। তাহলে আমি যদি এইখান থেকে এইখানে একটা বস্তুকে নিতে যাই, তাহলে দেখো এখান থেকে একটা বস্তু এইভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, পারে না? আবার এইভাবেও যেতে পারে। তাহলে দেখো এইটা যদি আমরা প্রথম পথ ধরি, এটা যদি আমরা দ্বিতীয় পথ ধরি, এটা যদি আমরা তৃতীয় পথ ধরি, তাহলে কোন পথটাতে কোনো দিকের পরিবর্তন হয় নাই? কোন পথটাতে হয় নাই? হ্যাঁ, সেটা বলতে হবে যে এই যে 1 নম্বর পথ, এখান থেকে দেখো ও একবার গেছে নিচের দিক, মানে কি দক্ষিণ দিক। খাতার উপরের দিক সবসময় উত্তর, কারণ এক্সামিনার কোন দিক হয়ে খাতা দেখবে আর তুমি কোন দিক হয়ে পরীক্ষা দেবে, সবসময় কি দিকের পরিবর্তন করবে? তাই কি যেমন আমাদের মুসলমান দেখো লেখা আছে কি কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, কোথাও কি লেখা আছে পশ্চিম দিকে নামাজ পড়তে হবে? কারণ যার কিবলার ওই পাশে তারা পূর্ব দিকে হয়ে পড়বে, যারা কিবলার উত্তর পাশে তারা দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। কথা বোঝা গেছে? কিবলার কেন সৃষ্টি হয়েছিল? কারণ এক সময় মসজিদে গিয়ে এক একজন এক এক দিক হয়ে দাঁড়াইতো, তাহলে ইমাম দাঁড়াবে কোন পাশে? গেট দুটো লাগাই দেশ, ঠিক আছে? তো ঠিক এইরকম তোমার যদি এই স্মরণের দিকটা হচ্ছে নির্দিষ্ট, ওর একটাই দিক থাকবে, শুধুমাত্র একটাই দিক থাকবে। সেটা কি? এই দেখো একটা দিক, দেখছো এখানে কয়টা দিকের পরিবর্তন হচ্ছে? দেখো এই দিকে গেছে আবার এই দিকে গেছে, তার মানে কি এইটা আর এইটা হচ্ছে দূরত্ব, আর এইটা হচ্ছে স্মরণ। এটাকেও আমরা দূরত্ব বলতে পারি, নির্দিষ্ট দিকে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখো স্মরণের ইংরেজি বলতে পারবে কেউ? স্মরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। কেন এস দ্বারা প্রকাশ করা হয় জানো? আচ্ছা, দূরত্বকে তোমরা কি দ্বারা প্রকাশ করো? ডি দ্বারা। এটা তো ডিস্টেন্স, ডিস্টেন্স। আর এইটা কি? ডিসপ্লেসমেন্ট। আজকে মনে রাখো, ডিসপ্লেসমেন্ট। এখন কথা হচ্ছে প্রথমটা তো দূরত্ব দখল করে নিল, আই তো জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে তোমরা আই দ্বারা প্রকাশ করো, তাহলে এখন এই দুই জায়গায় তার স্থান পাচ্ছে না, তখন কি এস দ্বারা তোমার স্মরণ প্রকাশ করতে হয়। এবং এগুলো কিন্তু এমসিকিউ আসে যে স্মরণের ইংরেজি নাম কি? ডিসপ্লেসমেন্ট। মনে থাকবে? ওকে, তাহলে এইখানে এইটা দূরত্ব, এইটা দূরত্ব, এটাও দূরত্ব, তবে এইটা হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব। আর আমরা যে নির্দিষ্ট দিকে দেখো দূরত্বকে কি বলে? তার মানে দূরত্ব প্লাস দূরত্বের সাথে নির্দিষ্ট দিক লাগালে কি পাওয়া যায়? স্মরণ। ক্লিয়ার সবাই? ওকে, এইবার দেখো আমরা দ্বিতীয় যে ধাপে যাব, সেটা হচ্ছে যে একটা লোক মনে করো সোজা উত্তর দিকে, সোজা একদম সোজা, উত্তর হবে কত? দূরত্ব হবে তো 7, কিন্তু যদি স্মরণ বের করতে বলে তখন কি করবে? এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তোমরা পড়ছো না এই এক্স ইকুয়াল টু হোয়াট? তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 9 প্লাস 16 ইকুয়াল টু রুট ওভার 25 ইকুয়াল টু 5। তাহলে কি এটার যোগফল কত হইল? 4 আর 3 এর যোগফল মিলছে? এইটা কিন্তু তোমরা এসএসসিতে করছো কিন্তু বুঝো নাই, ঠিক আছে? কারণ ভেক্টরের যোগ, আজকে আমাদের টপিকস হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ সাধারণ নিয়ম মেনে চলে না, ভেক্টরের যোগ জ্যামিতিক নিয়ম মেনে চলে। কি নিয়ম মেনে চলে? জ্যামিতিক নিয়ম। তাহলে জ্যামিতিক নিয়মটা কি? এখানে তোমরা খেয়াল করলে দেখবা যে আমরা প্রথমে কি ধরে নিছি? দেখো সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে দিছি, হ্যাঁ, যে অতিভুজ স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো তো অবশ্যই এইটা সমকোণী ত্রিভুজ কখন বলছি? যখন এটা 90 ডিগ্রি হয়েছে। যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর তখনই আমরা কিন্তু এইটা প্রমাণ করতে পারি। আচ্ছা, এইটাই বা কেমন করে আসছে তা কি জানো? এই দেখো, এইটাকে যদি আমরা বর্গ করি, পিথাগোরাস নাম শুনছো? পিথাগোরাসের উপপাদ্য ছিল না? এইটা যদি আমরা বর্গ করি, মানে 4 বাহুকের সমান নেই, হ্যাঁ, তখন দেখা যাবে কি এটাও যদি আমরা বর্গ করি, এটা একটু বড় হবে না?
সবসময় সমকোণী ত্রিভুজের কি সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ ধরে না? দেখো এইটার এই বর্গটাকে যদি আমরা এইখানে বসায়া দেই তাহলে দেখা যাবে কি টোটাল এই সব মিলে যে ক্ষেত্রফলটা আসবে সেটা আসবে হচ্ছে এই অতিভুজের যে বর্গ তার সমান। তার মানে এখানে আমি বর্গ করলাম, এখানেও বর্গ করলাম, এই দুই বর্গ মিলে কি হলো? অতিভুজের বর্গ। এই জন্যই আমরা বলি কি অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে কি বর্গ, স্কয়ার মানেই তো বর্গ। হ্যাঁ, স্কয়ার স্কয়ার যার চারটি বাহু সমান এবং সমান্তরাল এবং সবগুলো কোণই সমকোণ, তাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। আর যদি এটাই একটু কস হয়ে যায়, চারটি বাহু সমান এবং যে কোনো দুটি বাহু এবং অপর দুটি বাহু সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। পড়ছো না এগুলো? আয়তক্ষেত্র কি? আচ্ছা যাই, আমরা ওদিকে যাব না, কথা শুধু বেড়ে যায়। তা আমাদের আজকের টপিকস হচ্ছে আমরা এই ভেক্টরের যোগ শিখব। তাহলে আমরা এখান থেকে টের পেলাম যে ভেক্টরের যোগ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে না বা বীজগণিতিক নিয়ম মেনে চলে না, জ্যামিতিক নিয়ম মেনে চলে, কারণ ওর একটা নির্দিষ্ট দিক আছে। ওকে, এখন দেখো আমি ভেক্টর যোগের এইটাই একটা সূত্র দিয়ে করি। ধরো এটা হচ্ছে আর, আর হচ্ছে লব্ধি মানে রেজাল্ট্যান্ট মানে দুটি ভেক্টরের যোগফল ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। তার মানে দেখা যাচ্ছে কি যে কোনো দুটি ভেক্টরের লব্ধি আমরা বলতে পারি যে প্রথম ভেক্টরের বর্গ প্লাস দ্বিতীয় ভেক্টরের বর্গ প্লাস 2pq এবং তাদের মধ্যবর্তী কোণের গুণফলের সমান, তাই তো? এখন দেখো আমরা এইটাকে এই সূত্রে বসাই। তাহলে পি হচ্ছে প্রথম বাহু, ধরো প্রথম বাহুটা কত ছিল? 3 যোগ 4 স্কয়ার যোগ 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কজ, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস কজ 90 ডিগ্রি, জিরো না? তাহলে 3 দুগুণা 6, 4 ছক 24 গুণন 0 ইকুয়াল রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 25 ইকুয়াল টু, এই হচ্ছে সেই আসল সূত্র। ঠিক আছে, এখন আমরা এইটাই এইখানে এসেসিট করতাম না বুঝে, সমকোণী ত্রিভুজে পড়ে গেছে, কিন্তু সবসময় কি 90 ডিগ্রি থাকবে? যদি অন্য কোনো ডিগ্রিতে থাকে তখন আমরা কি করবো? এই যে সুন্দর সূত্রটা পাইছি আমরা, যে আর ইকুয়াল টু এই যে মধ্যবর্তী কোণের মানটা বসায় দেবে, এখানে একটা রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা যদি একটা কাজ করি যে আচ্ছা এই 4 আর 3-এর সর্বোচ্চ কত হতে পারে আর সর্বনিম্ন কত হতে পারে, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ, বিষয়টা কিন্তু তখন আরও পরিষ্কার হয়ে গেল। তো আমরা লব্ধির সর্বোচ্চ মান বের করবে এবার। লব্ধির সর্বোচ্চ মান কত? আচ্ছা এই ব্যক্তি যদি এই দিকেই যাইতো, মনে করো 3, তারপরে গেল 4, সোজাই গেল, দিকের কোনো পরিবর্তন নাই, তাহলে দেখো একই দিকে গেলে মনে রাখবে একই দিকে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর বিপরীত দিকে আলফা ইকুয়াল টু 100। আচ্ছা, এখন আমি লব্ধির সর্বোচ্চ তখনই হবে যদি দুইটাকে আমরা পাশাপাশি সোজা রাখি, তাহলে তার দিকের কোনো পরিবর্তন হলো না, তাহলে দুইটার ভেক্টরের যোগফল কি হবে? একদম সর্বোচ্চ হবে। তাহলে আমি এই আরটাকে নিয়ে আসি, এটা আর, এটা এখানে লাগবে হচ্ছে ম্যাক্সিমাম। আর ম্যাক্স কখন হবে? যখন দুইটার মধ্যবর্তী কোণ কত? এখন 0 ডিগ্রি। হ্যাঁ, একই দিক হলে কি হবে? 0। তাহলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ, এখন ডাইরেক্ট বসাবো কজ 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রি কত? কজ 0 1। তাহলে আচ্ছা আমরা এসব বাদ দিই, কজ 0 যেহেতু 1, তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইন্টু 1। আচ্ছা ছোটোবেলা থেকে পড়ে আসছো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু
এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো তো এটা ওই রকম চলে আসছে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq এরকম আসছে না? এটাকে মাঝে নিয়ে আসো বোঝার সুবিধার্থে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটার উপর কি রুট, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার। আর এখানে কি রুট আছে না, রুট আর বর্গ কেটে যাবে, ইকুয়াল টু কী হবে? তাহলে লব্ধির সর্বোচ্চ মান হবে কি? ভেক্টর দুটির ডাইরেক্ট যোগফল। উপস্থিত শিক্ষার্থী কেটে দিই। তাহলে আমার এইবার দরকার কি সর্বনিম্ন। দেখি লব্ধির সর্বনিম্ন কত হয়। একজন ব্যক্তি মনে করো এটা কি লব্ধির সর্বনিম্ন মান, তাহলে কি এবার RMIN মিনিমাম। আচ্ছা দেখি কি হয়। ধরো একটা লোক এই বরাবর গেল 3, আবার এই বরাবরই ফিরে আসলো, এবার আমি একটু অন্য কালি দেব, একটু গেল 3, কিন্তু আবার এই বরাবরই ফিরে এখানে আসলো, এটা হচ্ছে 4। তাহলে আসলে ও কোত্থেকে কোথায় গেল? আমরা কি করব? সরল মানে হচ্ছে সোজা পথ, ও তো যাবে এবং আসবে, এটা তো কখনোই করবে না। এটা কি কখনো করবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা আদি বিন্দু থেকে সোজা শেষ বিন্দু। এখন কি লব্ধি এখান থেকে এইটুক না, এটা যোগফল এইটুক না? আচ্ছা কিন্তু এটা কেমনে হলো? বিপরীত দিকে হলে কি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর মিনিমাম ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি কত? -1 কজ 180 ডিগ্রি -1। ক্যালকুলেটরের চাপ দাও, বাইরে থেকে জ্ঞান হচ্ছে। কোথায় সময় কি আমার পার হয়ে গেছে নাকি? ওকে শেষ আমার। তাহলে এখানে কি করতে পারি আমরা? আগেরটার মতোই পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার লেখা যায় না? এটা কাটা ইকুয়াল টু কি পি, কিন্তু আমি এখানে চিহ্ন ব্যবহার করছি হচ্ছে পি টাইলড কিউ, নতুন জিনিস, সেটা হচ্ছে তোমাদের কাছে নতুন। এটা হচ্ছে কি টাইলড চিহ্ন, মানে যদি পি গ্রেটার দেন কিউ হয় তখন হবে পি মাইনাস কিউ, আর যদি কিউ গ্রেটার দেন পি হয় তখন কি হবে? কিউ মাইনাস পি। কথা বুঝছো? তার মানে যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বাদ দিতে হবে। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমি এই 4 আর 3-এর কথাই চিন্তা করি, তাহলে এদের সর্বোচ্চ মান কত হবে? আর ম্যাক্স ইকুয়াল টু 4 + 3 = 7, আর আর মিনিমাম কত হবে? 4 - 3 = 1। সুতরাং লব্ধি হতে পারে কত? আর হতে পারে 1 থেকে 7 এর মধ্যে যে কোনো সংখ্যা। বুঝতে পারছো সবাই? যে আসলে কি, যে আসলে ভেক্টর যদি হয় 4 আর 3 যোগ শুধু 5 হবে না, 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যা। তো ঠিক আছে, আসলে তোমাদের ক্লাস আওয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।